শেষ করছিলাম। তো আমাদের এর পরের ম্যাথ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 18-19 সেশনে আসছিল। দেখো কি বলা হয়েছে, উৎস থেকে ধ্বনিত শব্দ একজন ব্যক্তি শুনতে পেলো 5 সেকেন্ড পরে, যখন একই শব্দ আরেকজন ব্যক্তি শুনতে পেলো 6 সেকেন্ড পরে, শব্দের বেগ 300 মিটার পার সেকেন্ড হলে দুই ব্যক্তির মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দূরত্ব কত? আচ্ছা, এখন খেয়াল করো, আগে ফিগারটা খেয়াল করো, তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তো ধরো এই হচ্ছে আমার একটা সার্ফেস, এখানে আছে। সার্ফেসের মধ্যে এখানে আমরা দুইজন ব্যক্তিকে চিন্তা করলাম। আচ্ছা, এখানে ধরো হচ্ছে তোমার শব্দ তৈরি হয়েছে। এটা ধরো হচ্ছে এখান থেকে তোমার সাউন্ড সোর্স, যেটা আর কি উৎস, সোর্স। এই সোর্সের মধ্যে ধরো এইখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, এ হচ্ছে আমার 1 নাম্বার ব্যক্তি। তারপর এখানে ধরো 2 নাম্বার ব্যক্তি দাঁড়ায় আছে, এ হচ্ছে আমার 1 নাম্বার, আর এ হচ্ছে 2 নাম্বার। এখন ধরো আমি এই 1 নাম্বার ব্যক্তির পজিশনকে ফিক্স করে দিলাম, যে 1 নাম্বার ব্যক্তি জায়গা থেকে নড়তে পারবে না। তারপর তাহলে 2 নাম্বার ব্যক্তিকে ধরো আমি একবার এইখানে রাখলাম, আরেকবার আমি চাইলে এই 2 নাম্বার ব্যক্তিটাকে, এই সেম ব্যক্তিটাকে হচ্ছে আমি আরেকবার ধরো এইখানে নিয়ে গেলাম, এই যে এখানে নিয়ে গেলাম। তাহলে ধরো দুইজন ব্যক্তি যদি সোর্সের একই সাইডে যদি অবস্থান করে, তাহলে তাদের মাঝখানে দূরত্ব হবে মিনিমাম। আর মানে দুইজনই যদি সোর্সের দুই প্রান্তে দাঁড়ায়, তখন তাদের মাঝখানে দূরত্ব কি হবে? ম্যাক্সিমাম হবে, তাই তো? ফিগারটা বোঝা কিন্তু গুরুত্বপূর্ণ। তার মানে দুইজনই যদি সোর্সের একই সাইডে দাঁড়ায়, তাহলে তাদের মাঝখানে দূরত্ব কি হবে? মিনিমাম ডিস্টেন্স। আর দুইজনই যদি সোর্সের দুই মাথায় দাঁড়ায়, তাহলে তো তাদের মাঝে দূরত্ব হবে ম্যাক্সিমাম দূরত্ব। তো এখন আর এই মিনিমাম আর ম্যাক্সিমাম দূরত্ব আমার হিসাব করা লাগবে। তো খেয়াল করো, এটা কিন্তু একদম ইজি। যে সোর্স থেকে 1 নাম্বার ব্যক্তির কাছে সময় আসতে কত সময় লাগে, এখানে বলে দিছে যে সোর্স থেকে 1 নাম্বার ব্যক্তির কাছে সময় আসতে আরে সরি, সময় আসবে না তো, তরঙ্গ আসতে বা শব্দ শুনতে তার সময় লাগে হচ্ছে 5 সেকেন্ড। আর সোর্স থেকে 2 নাম্বার ব্যক্তির কাছে তরঙ্গ যাইতে সময় লাগে হচ্ছে তোমার 6 সেকেন্ড। আবার এখান থেকে সোর্স থেকে 2 নাম্বার ব্যক্তির কাছে সময় যেতে, সরি, সময় তো যাবে না, কি বলতেছি, তরঙ্গ যাইতে সময় লাগে হচ্ছে 6 সেকেন্ড। তার মানে এটা হচ্ছে তোমার এখানে 5 সেকেন্ড। লালটা দিয়ে রেখি, হ্যাঁ। এটা ধরো 6 সেকেন্ড, এটা হচ্ছে 6 সেকেন্ড, আর এটা হচ্ছে এখানে 5 সেকেন্ড। তাহলে আমার ম্যাক্সিমাম দূরত্ব তাহলে কত হবে বলতো? একদম সিম্পল কিন্তু, শব্দের বেগ জানি 300। তাহলে 1 নাম্বার ব্যক্তির কাছে তাহলে দূরত্ব কত আসবে? 300 × 5 এস ইকুয়াল ভিটি, প্লাস 2 নাম্বার ব্যক্তির কাছে ম্যাক্সিমাম ডিস্টেন্সের জন্য 300 ইন্টু হচ্ছে 6। আর মিনিমামের জন্য কি হবে? একটা থেকে আরেকটা মাইনাস হবে, 6 × 300 থেকে আমি মাইনাস করবো হচ্ছে 5 × 300। এখন রেজাল্ট যত আসে সেটাই। দেখো বুঝছো কিনা একটু জানাও। এটা যত আসবে এটা তত আসবে। এটা হচ্ছে মিনিমাম দূরত্ব, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম দূরত্ব। এই বুঝছি, তমাল বুঝছি, তমাল আছে? জি হ্যালো, ভাই আছি। বুঝছো এটা? জি ভাই। ভাই এই যে দুই এরপর দুই দুইটা মানে দুই সাইডে নিলেন, ওইটা বুঝলাম না যে আচ্ছা, ম্যাক্সিমাম আর এখানে বলছে মিনিমাম হচ্ছে, এটা। এখানে বলছে সর্বোচ্চ দূরত্ব সর্বনিম্ন দূরত্ব। তাহলে চিন্তা করে সোর্সে, হ্যাঁ, একই সাইডে যদি দুইজন ব্যক্তি যদি দাঁড়ায়, মানে প্রথম যে ব্যক্তি আছে তার পজিশনকে আমি ফিক্স করে দিলাম যে সে এই জায়গা থেকে নড়তে পারবে। এখন 2 নাম্বার ব্যক্তিকে আমি চাইলে সোর্সের এখানে দাঁড় করাতে পারি, অথবা চাইলে আমি এখানেও দাঁড় করে দেবো। তো কখন মানে কোন পজিশনে দাঁড় করাইলে আমি মোটামুটি বলতে পারবো যে সর্বনিম্ন দূরত্ব হবে, সর্বোচ্চ দূরত্ব হবে? তো দেখো, সোর্সের একই সাইডে যদি দুইজন ব্যক্তি যদি দাঁড়ায়, তাহলে তাদের মাঝখানে দূরত্ব কি অবশ্যই মিনিমাম হবে। এখন সোর্সের এক সাইডে ধরো 1 নাম্বার ব্যক্তি দাঁড়াইছে, আরেক সাইডে ধরো 2 নাম্বার ব্যক্তি দাঁড়াইছে, তখনই কি তাদের মাঝখানে দূরত্বটা ম্যাক্সিমাম হবে? দেখো, সোর্সের একই সাইডে যদি দুইজন থাকে, তখন কিন্তু জীবনে তাদের দূরত্ব ম্যাক্সিমাম হবে না, অলওয়েজ কিন্তু মিনিমামই থাকবে, সে যেই পজিশনে দাঁড়াক না কেন। এখন সোর্সের এক সাইডে এক ব্যক্তি দাঁড়ালো আর আরেক সাইডে আরেক ব্যক্তি দাঁড়ালো, তখনই কিন্তু তোমার দুইটা দূরত্ব কিন্তু ম্যাক্সিমাম হবে। বুঝছো এবার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। দেখো, একই সাইডে দাঁড়ালে কিন্তু ব্যাপারটা কিন্তু মাইনাস হয়ে যেতেছে, এই যে দুইটা যদি একই দিকে হয় মাইনাস হয়ে যাচ্ছে কিন্তু। একমাত্র অপোজিট ডাইরেকশনে দাঁড়ালে কিন্তু তোমার দুইটা দূরত্ব প্লাস হবে। এই জন্য কিন্তু ম্যাক্সিমাম মিনিমামের ব্যাপারটা। শুধু সর্বোচ্চ সর্বনিম্নের ক্ষেত্রে এটা আমরা করলাম, হ্যাঁ, এরকম হ্যাঁ, ওর পজিশন ওটাই। পরিবর্তন করলাম। হ্যাঁ, হ্যাঁ, ওটাই। আচ্ছা, এরপরে আসি। কি বলছে এখানে, যে দুটি সরু শলাকার কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 218 হার্টজ। বাতাসে শলাকা দুটা আহ, যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটির দুটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, অপরটার তিনটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সমান, শলাকাদের কম্পাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, কম্পাঙ্কের পার্থক্য দিয়ে দিচ্ছে, তারপর বলছে কি, একটার পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা ধরো λ1, একটার পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, sorry, একটার দুইটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে 2λ1 ইকুয়াল, অপরটার তিনটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সমান, দ্যাট মিনস 3λ2। তার মানে 2λ1 ইকুয়াল 3λ2, এটার কথা কিন্তু বলা হয়েছে। এখান থেকে আমরা λ1টা যদি বের করি, তাহলে কত আসবে? এটা 3/2λ2। এখান থেকে আমরা দেখে কিন্তু বুঝতেছি বড় কি, λ1 বড় না λ2 বড়? অবশ্যই কিন্তু এখানে আমার λ1টা বড়, কারণ λ2 এর সাথে 1.5 গুণ করলে λ1 এর সমান হইতেছে। তার মানে λ1 কিন্তু এখানে বড়। তো λ1 যদি বড় হয়, তাহলে কি f1টা হবে ছোট।
F2টা হবে বড়, রাইট? আচ্ছা, তো ভ্যালোসিটি নিয়ে কিছু বলা নাই, আমি ভ্যালোসিটি এখানে ইকুয়াল ধরে নিই। তো ভ্যালোসিটি যদি আমি এখানে ইকুয়াল ধরে নিই, তাহলে আমার আরেকটা ইকুয়েশন আসবে। সেটা কি, ভি ইকুয়াল হচ্ছে F1 λ1 ইকুয়াল হচ্ছে F2 λ2, F2 λ2। তো এখানে F1টা থাকলো, λ1 মানে কত, যে 3/2 λ2 ইকুয়াল, এখানে থাকলো হচ্ছে F2 λ2। তো λ2 যদি বাদ দেই, তাহলে এখানে পাবো হচ্ছে আমি F1 ইকুয়াল, তাহলে 3/2 ওই সাইডে গেলে 2/3 হয়ে যাবে, 2/3 F2। এই হচ্ছে আমার একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন কিন্তু এখানে আছে, যে কম্পাঙ্ক দুইটার পার্থক্য হচ্ছে 218 হার্টজ। তার মানে এই যে F2 মাইনাস F1, যেহেতু F2টা হচ্ছে বড়, এটা কত, 218 হার্টজ। তাহলে এবার দেখো দুইটা ইকুয়েশন পাইছো, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। তো 1 আর 2 যদি আমি সলভ করি, 1 আর 2 যদি সলভ করি, তাহলে কিন্তু শলাকাদের কম্পাঙ্ক পাই যাবে। F1 এর ভ্যালু আমার চলে আসবে, F2 এর ভ্যালু কিন্তু চলে আসবে। সিকিউর জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এই প্রবলেম গুলো। আচ্ছা, এতটুকু হইলো, আমরা এরপরে আসি। আচ্ছা, রেকর্ড কি হইতেছিল? হ্যাঁ, রেকর্ড হইতেছে। এরপর বলছে দেখো, যে বায়ু ও পানিতে 300 হার্টজ কম্পাঙ্কের একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 4.16 মিটার। বায়ুতে শব্দের বেগ 352 মিটার পার সেকেন্ড হলে পানিতে শব্দের বেগ নির্ণয় করো। আচ্ছা, তো এখন এখানে আমার সোর্স নিয়ে কিছু বলা নাই, তো আমরা ধরে নিব এখানে একটা সেম সোর্স থেকে আসে। তো সেম সোর্স থেকে যদি আসে, তো পানিতে আর বায়ুতে দুই জায়গায় আমার ফ্রিকোয়েন্সিটা সেম হবে। তো ফ্রিকোয়েন্সি যদি সেম হয়, তো আমরা এখান থেকে লিখতে পারি যে এফ ইকুয়াল হচ্ছে v1/λ1, অর্থাৎ দুই কেসে হচ্ছে ফ্রিকোয়েন্সি সেম, v2/λ2, এরকম আর কি। আচ্ছা, তো এখন তাহলে চিন্তা করো যে কোন জায়গাতে, আচ্ছা, তো এরকম যদি হয়, তাহলে একটু চিন্তা করতো যে তোমার ফ্রিকোয়েন্সি যদি সেম হয়, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি সেম আছে। আচ্ছা, এখানে আমার লাগবে কি, তরঙ্গ দৈর্ঘ্য আর ভেলোসিটি। আচ্ছা, তো আমরা ফর্মুলা কি জানি, যে লাইক হচ্ছে এরকম, যে ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা। তো এই এফটা যদি তোমার সেম হয়, তাহলে যেই জায়গাতে আমার ভি বেশি হবে, ওই জায়গাতে অবশ্যই ল্যামডার ভ্যালু বেশি হবে, অর্থাৎ ভি আর ল্যামডা সমানুপাতিক আর কি। ভি আর ল্যামডা সমানুপাতিক, তার মানে যেখানে ভি বেশি হবে সেখানে ল্যামডা বেশি হবে। তো এবার বলো তো, যে পানিতে ভ্যালোসিটি বেশি হয় নাকি বায়ুতে ভ্যালোসিটি বেশি হয়? তো শব্দের ভ্যালোসিটি কিন্তু অবশ্যই পানিতে বেশি হয়, কারণ এগুলো কিন্তু মেকানিক্যাল ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ কিন্তু। তো যে জায়গাতে অনুগুলা কাছাকাছি থাকবে, তো এখান দিয়ে তোমার শব্দটা অনেক তীব্রভাবে পাস হবে আর কি। তো আমরা বলতে পারি এখান থেকে যে পানিতে শব্দের ভ্যালোসিটি বায়ুতে শব্দের ভ্যালোসিটি থেকে বেশি হবে। দ্যাট মিনস VW ইজ গ্রেটার দেন হচ্ছে ভি এয়ারটা। তার মানে কি বলা যায়, যে ল্যামডা ডাব্লিউ অবশ্যই ল্যামডা এয়ার থেকে বেশি হবে। তো এখন আমাদের বলা আছে কি, যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 4.16, তাহলে আমরা কি বলতে পারি, ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এয়ার ইকুয়াল হচ্ছে 4.16, 4.16। আচ্ছা, তো এখন ল্যামডা ডাব্লিউর জায়গায় কি বলা যায়, যে জি ডাব্লিউ ডিভাইডেড হচ্ছে এফ মাইনাস ভি এয়ার ডিভাইডেড হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে 4.16। এফ এর ভ্যালু কি দিয়ে দিছে? এফ এফ তো দিয়ে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিছে, 300 হার্টজ কম্পাঙ্ক দিয়ে দিছে। তো এখন এই ভি ডাব্লিউটাই তো আমার বের করা লাগবে। তাহলে এখানে বসা হচ্ছে 300 মাইনাস ভি এয়ার দিয়ে দিছে কত, 352, 352, আর নিচে হচ্ছে কত, 300, ইকুয়াল হচ্ছে 4.16। তো এটা ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি পানিতে শব্দের বেগ কত সেটা পেয়ে যাবে, এবং সেটা দেখবে অবশ্যই তোমার 352 থেকে বড় আসবে এটা। ঠিক আছে, তাহলে একটু পর্যন্ত ডান, আমরা হচ্ছে এরপরে আগে। আচ্ছা, আরেকটা ম্যাথ দেওয়া আছে। কি বলছে এখানে, যে তিনটা সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 123, 369 এবং 615 হার্টজ, এরা বায়ুতে যে তরঙ্গ সৃষ্টি করে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তিনটা সুরশলাকা, তো তিনটা সুরশলাকা মানে তিনটা উৎস, তিনটা উৎসের কম্পাঙ্ক ডিফারেন্ট, তাহলে ঠিক আছে কথাবার্তা। আচ্ছা, এখন তোমার কম্পাঙ্ক গুলা দিয়ে দিছে, তো বায়ুতে যেহেতু আছে, হ্যাঁ, তো বায়ু মাধ্যমে কিন্তু শব্দের বেগ সেম থাকবে এখানে। তো আমরা তাহলে কি বলতে পারি, যে ভি যদি এখানে সেম হয়, বায়ু মাধ্যমে শব্দ ভ্যালু যদি সেম থাকবে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, যে ভি মানে কি, এফ ল্যামডা, দ্যাট মিনস হচ্ছে F1 λ1 ইকুয়াল হচ্ছে F2 λ2 ইকুয়াল হচ্ছে F3 λ3। তো এখন বের করা লাগবে কি, যে তিনটা তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ λ1 অনুপাত λ2 অনুপাত λ3, তিনটা তরঙ্গ দৈর্ঘ্যের রেশিওটা বের করা লাগবে। তো ধরো আমি প্রথমে এই দুইটা নিয়ে একটু কাজ করবো, এরপর হচ্ছে 2 আর 3 নিয়ে কাজ করবো। মানে প্রথমে 1 আর 2 নিয়ে কাজ করবো, পরে 2 আর 3 নিয়ে কাজ করবো। তো 1 আর 2 নিয়ে যদি কাজ করি, তাহলে দেখো তো, যে λ1/λ2 সমান কত বলা যায়, বলতে পারি কিন্তু আমি F2/F1। তো এখন এই F2 এর ভ্যালু কত, F2 হচ্ছে 369, আর F1 কত, 123। 369 কে 123 দিয়ে ভাগ করলে কত হয়, তিন হয় মনে হয়, তিন, তিন। আচ্ছা, আবার হচ্ছে আমরা ইয়াটা নিয়ে কাজ করি, যে λ2 আর λ3 নিয়ে কাজ করি। তাহলে এখানে কত আসবে, উপরে যাবে হচ্ছে F3, নিচে আসবে হচ্ছে F2। তো F3 কত, F3 হচ্ছে 615 হার্টজ, আর F2 হচ্ছে 369 হার্টজ।
তো ভাগ করলে কত হয়? 615-কে 369 দিয়ে ভাগ করো। 615 ডিভাইডেড 369 আসে হচ্ছে 5/3। 5/3 এটা আসে। তো এবার তাহলে খেয়াল করো যে λ1:λ2, এটা কত পাইলাম? 3:1। আবার λ2:λ3, এটা পাইলাম কত? 5:3। তো এখন আমাকে যেটা বের করতে বলছে যে λ1:λ2:λ3, এটার জন্য তাহলে কি কাজ করবো? এগুলো কিন্তু আমরা জানি যে একটা জিনিস দিয়ে কিন্তু গুণ করা লাগে। তো এখানে যেহেতু 5 আছে, তো আমার টার্গেট থাকবে এখানেও 5 আনার জন্য, এই যে এই 1 এর জায়গায় 5 আনার জন্য। তো 1 এর জায়গায় 5 আসবে কেন? আমি যদি এটাকে 5 দিয়ে গুণ করে দিই, তার মানে কত? 15 ফাইনাল রেজাল্ট কি হবে? 15:5:3। তো এটাই কিন্তু হবে আমার ফাইনাল রেজাল্ট। সবাই বুঝছি এটা? তামিন, বুঝছি এটা? জি ভাইয়া বুঝছি। Okay, তাহলে হচ্ছে জি আমরা জি এরপরে ভাইয়া আসি। বুঝছি। আচ্ছা আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, এরপরে আমাদের পড়া লাগবে হচ্ছে ফেজ ডিফারেন্স এন্ড পাথ ডিফারেন্স। তো এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি। একটা হচ্ছে সার্কেল নিয়ে আসি এখানে। সার্কেল কই আছে? এই যে, হ্যাঁ, সার্কেল। এই হচ্ছে ধরো একটা সার্কেল। আর হচ্ছে আমরা একটা তরঙ্গ নিয়ে আসি। এটা তরঙ্গ। এই হচ্ছে আমাদের তরঙ্গ। ধরো ট্রান্সভার্স ওয়েভের কথাই নিলাম। আচ্ছা, মোটামুটি তরঙ্গ একটা হয়েছে। আচ্ছা, তো এখন ধরো, আহ, আচ্ছা, এটার জন্য আমরা আরেকটা জিনিস করি। ধরো এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থানের লাইনটা আর কি, ওই যে পিরিয়ডিক মোশনে যেটা করছে, ওই যে অনেকটা ইয়ার মতো চিন্তা করো। ওই যে টর্চের যে ঘটনাটা ছিল, হ্যাঁ, টর্চের যে শ্যাডো হচ্ছে আমার তরঙ্গের মতো করতো, এই যে সিম্পল হারমোনিক মোশনের প্রথম লেকচারে যেটা পড়েছি। তো ওইটার প্রমাণটা যখন পড়েছিলাম যে x = a sin ωt+ডেল্টা, তো ওটার জন্য আমাদের ফিগারটা কেমন ছিল? যে এরকম একটা ফিগার ছিল, যে আমরা শুরুতে ধরে নিয়েছিলাম যে তরঙ্গটা হচ্ছে, মানে কণাটা হচ্ছে এখানে আছে, এবং তার ইনিশিয়াল যে ফেজ সেটা হচ্ছে ডেল্টা, প্রাথমিক দশা ছিল ডেল্টা, আমরা এরকম কিছু ধরে নিয়েছিলাম এটা। আচ্ছা, তো এখন চিন্তা করো যে এই পজিশনে যদি কণাটা থাকতো, তখন তার ফেজটা কত হইতো? 0 হইতো, অথবা কত হইতো? 2π হইতো, অথবা 4π, 6π, এরকম অনেকগুলো আছে। তো আমরা প্রথম দুইটা নিয়ে কাজ করি, 0 আর 2π নিয়ে ধরো কাজ করি। আচ্ছা, তো এখানে এই পয়েন্টের দশা কত? 0 অথবা হচ্ছে 2π। তো এখন তাহলে চিন্তা করো যে এই সবুজ কালার লাইনের রেসপেক্টে এই কণাটা যেহেতু ডেল্টা পরিমাণ উপরের দিকে আছে, ডেল্টা পরিমাণ উপরের দিকে আছে, তাইলে আমার এই পয়েন্টের দশাটা তাহলে কত আসবে? 0 + ডেল্টা, অথবা আমরা কি বলতে পারতাম যে 2π + ডেল্টা, মানে রেডিয়ান এককে কিন্তু এগুলো। আমরা অবশ্যই এটা বলতে পারতাম। ধরো এই পজিশনটা যদি নিচে যদি থাকতো, নিচে যদি থাকতো, তাহলে আমরা কি বলতে পারতাম? তাই হচ্ছে এরকম, যে ধরো এই কণাটা ধরো এই নিচে আছে, এখানে আছে, তখন এটা কি হইতো? -ডেল্টা কিন্তু হইতো। ধরো কণাটা হচ্ছে এই জায়গায় আছে, তাহলে এই কোণটা তাহলে কত আসতো? -ডেল্টা আসতো। এবং এই পজিশনের দশাটা কত আসতো? 0 - ডেল্টা অর 2π - ডেল্টা, এরকম আর কি ব্যাপারটা। তো ডেল্টাকে আমরা কি হিসেবে চিনতাম? ইনিশিয়াল ফেজ বা আদি দশা। ইনিশিয়াল ফেজ, আদি দশা বলে চিন্তাম। তো এখন দেখো তো, আমি যদি বলি যে ধরো তুমি উপরের পয়েন্টটা নিয়ে কথা বলো, উপরেরটা নিয়ে আমরা কথা বলছি। ধরো আমি বললাম এখানে আদি দশা কত? ডেল্টা। অথবা আমি যদি এটা বলি যে এই যে নীল কালার বিন্দুর আছে, মানে এইখানের যে বিন্দু আর এইখানের যে বিন্দু, দুইটার মাঝখানে দশা পার্থক্য হচ্ছে ডেল্টা। তাহলে দুইটা কথা কি সেম হইলো কি? যে এই পজিশন আর এই পজিশন, দশা পার্থক্য কত? এই যে তুমি 0, যে এটা থেকে 0 + ডেল্টা থেকে 0 বাদ দাও, তাহলে কত থাকে? ডেল্টাই তো থাকে। আবার 2π + ডেল্টা থেকে 2π বাদ দিলাম, তাহলে কত থাকে? ডেল্টাই তো থাকে। তার মানে এখান থেকে একটা জিনিস মনে রাখবা, ইনিশিয়াল ফেজ বলতে যা বোঝায়, ইনিশিয়াল ফেজ বলতে যা বোঝায়, ফেজ ডিফারেন্স বলতে এক্স্যাক্টলি সেম জিনিসই বোঝায়। তার মানে কি বললাম? ইনিশিয়াল ফেজ, আদি দশা, ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ যেই কথা, ফেজ ডিফারেন্স একদম সিমিলার কথা। ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স, তার মানে আদি দশা যেই কথা, দশা পার্থক্য একই কথা। এই যে এখান থেকে চিন্তা করো, এই পয়েন্টের আদি দশা কত? ডেল্টা। আবার কি বলা যায়, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের দশা পার্থক্য কত? ডেল্টা, একই জিনিস কিন্তু। তো এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে, এই কনসেপ্টটা কিন্তু একটু পরে কাজে লাগবে। ইনিশিয়াল ফেজ যে কথা, ফেজ ডিফারেন্স একই কথা। আচ্ছা, তো এখন আমার ফেজ যখন 0 ছিল, তখন আমার পয়েন্টটা কোন জায়গায় ছিল? এইখানে ছিল। ফেজ যখন 2π হয়েছে, তখন পয়েন্টটা কোন জায়গায় আছে? এই জায়গায় আছে, 0। আর মাঝখানটা কি হবে? পাই হবে এটা। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। আবার হচ্ছে তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত যে দূরত্ব, তাকে আমরা কি বলতাম? তাকে বলতাম কিন্তু আমরা ল্যামডা বলতাম। এখান থেকে এতটুকু দূরত্বকে আমরা ল্যামডা বলতাম। আর তরঙ্গ যেদিকে গতিশীল হইতো ভি ভ্যালোসিটিতে, ভ্যালোসিটি অফ ওয়েভ কিন্তু এটা, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে। আচ্ছা, এখন চিন্তা করো এই তরঙ্গের উপস্থিতিতে আমরা একটা কণার কথা চিন্তা করলাম, যে কণাটা ধরো এখানে আছে, হ্যাঁ, র্যান্ডম একটা পজিশন আর কি। ধরো এখানে আছে কণাটা।
তো এবার আমরা চিন্তা করলাম সে এক্স অক্ষ থেকে একটা দূরত্বে আছে। ধরো বললাম হচ্ছে সে এক্স অক্ষ থেকে এক্স পরিমাণ দূরত্বে আছে। সরি, এক্স অক্ষ না, তার সাম্যাবস্থান থেকে আর কি। সরি, সাম্যাবস্থানও না, মানে ইনিশিয়াল যে লাইনটা আছে ওইখান থেকে ধরো সে এক্স পরিমাণ দূরত্বে আছে, এক্স দূরত্বে আছে আমরা ধরলাম। আচ্ছা, তো এখন কিছু পয়েন্টে যদি নাম দিই, ধরো এটা এ পজিশন, এটা বি, এখানে ধরো সি পজিশন আছে। এটা যদি এ পজিশন হয়, এটা কিন্তু আমার এ পজিশন। তো এখন আমরা তো জানি যে এ থেকে বি তে যাইতে তার যে সময়টা লাগে তাকে আমরা কি বলি, টাইম পিরিয়ড বা হচ্ছে ক্যাপিটাল টি। আর ধরো এ থেকে সি তে যাইতে তার ধরো একটা টাইম লাগছে, যেটাকে আমরা বললাম হচ্ছে স্মল টি। স্মল টি বললাম এটা। আচ্ছা, তো এখন তাহলে এখান থেকে একটা ব্যাপার খেয়াল করুন, যে আমরা বলতে পারি কিনা যে ল্যামডা পথ পার্থক্য, যে আমার এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝে পথের পার্থক্য কত, অবস্থানের পার্থক্য বা পথের পার্থক্য কত, অবশ্যই হচ্ছে ল্যামডা। এই যে দুইটার মাঝখানে দূরত্বই তো ল্যামডা। এ পজিশন আর বি পজিশন, পথ পার্থক্য কত, ল্যামডা। দশা পার্থক্য কত হয়েছে, এখানে 0, এখানে হচ্ছে 2 পাই। তাহলে পথ পার্থক্য যখন ল্যামডা, তখন দশা পার্থক্য কত হয়, 2 পাই। তার মানে আমরা বলতে পারি কি, যে ল্যামডা পরিমাণ যখন পথ পার্থক্য হয়, পথ পার্থক্য যখন ল্যামডা পরিমাণ হয়, তখন আমার দশা পার্থক্য কত হয়, দশা পার্থক্য দশা পার্থক্য হয় 2 পাই রেডিয়ান। আচ্ছা, তাহলে এখন চিন্তা করো যে এক্স পরিমাণ যদি পথ পার্থক্য হয়, এই যে এক্স পরিমাণ এ থেকে সিতে, এক্স পরিমাণ যদি পথ পার্থক্য হয়, তাহলে তোমার দশা পার্থক্য তাহলে কত আসে, ঐকিক নিয়ম হিসাব করো, যে এখানে কত হয়। উপরে আসবে হচ্ছে 2 পাই, নিচে আসবে হচ্ছে ল্যামডা, আর সাইডে থাকবে হচ্ছে এক্স। তাহলে এক্স পরিমাণ পথ পার্থক্যের জন্য আমি দশা পার্থক্য কত পাইছি, 2 পাই x/ল্যামডা। তো এই দশা পার্থক্যকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, ফাই দিয়ে প্রকাশ করতে পারি, অথবা ওই যে ইনিশিয়াল ফেজ, হ্যাঁ, ইনিশিয়াল ফেজ ডেল্টা দিয়েও কিন্তু প্রকাশ করতে পারি। ডেল্টা ইকুয়াল তাহলে কত আসবে, 2 পাই x ডিভাইড হচ্ছে ল্যামডা। খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা কিন্তু, অনেক এমসিকিউ আসে, বহুতো আলোক বিজ্ঞানেও আসে এখান থেকে এমসিকিউ। পথ পার্থক্য দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক, তাহলে পথ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক কিন্তু এটা। তো অনেক ঝামেলা যেটা হয় এক্সাম হলে মনে থাকে না আসলে, যে 2 পাই/ল্যামডা ছিল না ল্যামডা/2 পাই ছিল, 2 পাই এর সাথে এক্স ছিল না 2 পাই এর সাথে ডেল্টা ছিল, মনে থাকে না। আমি যে প্রবলেমটা ফেস করতাম আর কি, তার জন্য একটা ট্রিক্স পড়ছিলাম, মানে ট্রিক্স মনে রাখতাম, সেটা হচ্ছে তুমি এরকম দুইটা দাগ দিবা এখানে, দাগ দিয়ে এখানে লিখবা হচ্ছে দশা পার্থক্য, ধরো আমি ডেল্টা লিখলাম, আর এখানে আমি পথ পার্থক্য এক্স লিখলাম। তো পথ পার্থক্যের সাথে কার সম্পর্ক আছে, ল্যামডার সম্পর্ক আছে, তাহলে মানে তার মানে আমি এক্স এর নিচে ল্যামডাকে লিখে দিই। দশা পার্থক্যের সাথে কার সম্পর্ক আছে, 2 পাই এর সম্পর্ক আছে, তাহলে 2 পাই লিখে দিব। এই হচ্ছে আমার ইকুয়েশন কিন্তু হয়ে গেল। তো এই সম্পর্ক দিয়ে কিন্তু অনেক এমসিকিউ এক্সামে আসে, এক্স আর ডেল্টা দিয়ে। ডেল্টা কি কথা, ডেল্টা হচ্ছে তোমার আদি দশা অথবা পথ পার্থক্য, একই কথা কিন্তু। তো পেস্তা কোনো যাবে না, দুইটা কিন্তু একই কথা। পাই ফেজ ডিফারেন্স, ডেল্টা ইনিশিয়াল ফেজ, একই কথা দুইটা। ফর্মুলা হচ্ছে এটা। তো সবাই কি বুঝছে একটু পর্যন্ত? জি ভাইয়া বুঝছি। এগুলা তো ভাইয়া আমরা ওই যে ভৌত আলোক বিজ্ঞানেও পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ভৌত আলোক বিজ্ঞানে ছিল। আচ্ছা আচ্ছা, জি এখান ভাই। থেকে এই যে আমরা দশা পার্থক্য বা আদি দশার যে ফর্মুলাটা পাইলাম, যে 2 পাই x, এক্স মানে কি পথ পার্থক্য, এক্স মানে হচ্ছে পথ পার্থক্য। তো এই ফর্মুলাটার আরেকটা চেহারা হতে পারে, কেমন চেহারা একটু খেয়াল করো। যেমন আমরা এখানে এক্স দূরত্ব অতিক্রম করছে, কে অতিক্রম করছে, এই কণাটা। তো তরঙ্গ যেই বেগে অতিক্রম করে, কণাটাও কি ওই তরঙ্গের সাথে সাথে তো অতিক্রম করতেছে। তাহলে ভ্যালোসিটি কত আসবে কণাটার জন্য, ভি তো আসবে নাকি, না 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 সরি, ভি না তো। তো আচ্ছা, এখানে ওই যে আমরা তো সরি উল্টা পাল্টা বলতেছি। আমরা তো শুরুতেই বলছিলাম যে এখানে বেগ মানে কি, বেগ মানে কিন্তু দুইটা কনসেপ্ট হতে পারে, একটা হচ্ছে তরঙ্গের উপস্থিত কণার বেগ, আর একটা হচ্ছে তরঙ্গের নিজের বেগ। তো তরঙ্গের নিজের বেগ যা হবে, ওই কণার বেগ কিন্তু তা হবে না। ঠিক আছে, কণার বেগ কিন্তু তা হবে না। তার এখানে আবার আরেকটা কথা আছে, যে আমি, হ্যাঁ, এখানে খেয়াল করো, এই কণা কিন্তু সামনে বা পিছনে কিন্তু যাইতেছে না, এই কণা কিন্তু তার পজিশনে থাকে আপ ডাউন করতেছে। যেহেতু হচ্ছে এটা আমরা একটা অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে কথা বলতেছি, তো তরঙ্গ কিন্তু নিজের পজিশনে থাকে কিন্তু এখানে আপ ডাউনটা করতেছে। সামনে যাইতেছে কি, এই তরঙ্গটা হচ্ছে সামনে যাইতেছে, এই যে সাইন ওয়েভ যেটা আছে, এটা হচ্ছে সামনে যাইতেছে। কণা কিন্তু তার নিজের পজিশনে জাস্ট এরকম লাফালাফি করতেছে, আপ ডাউন করতেছে। আচ্ছা, তো এখন চিন্তা করো এই কণাটা কি, আমার যদি এক্স পরিমাণ দূরত্ব সে যদি ট্রাভেল করে, আর কণাটা সরি কণাটা কি বলতেছি, তরঙ্গটা, কারণ কণা তো তার জায়গাতেই তো আছে, কণা কিন্তু তার জায়গাতেই আছে, সে হচ্ছে জাস্ট উপরে নিচে আপ ডাউন করতেছে, সামনে যাইতেছে, এই তরঙ্গটা যাইতেছে। তো ধরো আমরা বললাম যে তরঙ্গটা এ থেকে সিতে আসছে, তরঙ্গের জন্য কিন্তু তরঙ্গের জন্য এ থেকে সিতে আসছে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে, এক্স পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করছে। কত সময় লাগছে, টি পরিমাণ সময় লাগছে। তরঙ্গের ভ্যালোসিটি কত, ভি। দেখো এখনো কিন্তু আমরা পার্টিকেলের ভ্যালোসিটি নিয়ে একটা কথা কিন্তু বলি নাই। পার্টিকেলের ভ্যালোসিটি, এই যে 3 পয়েন্টে যে কোণাটা আছে তার ভ্যালোসিটি নিয়ে কিন্তু আমরা এখনো কোনো কথাবার্তা বলি নাই, এগুলো আসবে একটু পরে আসবে। আমরা কিন্তু এখনো হচ্ছে তরঙ্গের ভ্যালোসিটিতে আছি। তাহলে খেয়াল করো, যে তরঙ্গের ভ্যালোসিটি যদি ভি হয়, তাহলে আমরা কি বলতে পারি, যে তরঙ্গটা এক্স পরিমাণ দূরত্ব ট্রাভেল করছে, কত সময়, টি সময়, তার ভ্যালোসিটি কত, ভি। তাহলে এফ ইকুয়াল ভিটির মতো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলাম। আচ্ছা,
তো আবার এখান থেকে খেয়াল করো যে এক্স বাই ভি এটা সমান আবার কি বলা যায়, ছোট টি স্মল টি বলা যায়। কিন্তু এটা এইগুলা কার জন্য, এগুলো কিন্তু তরঙ্গটার জন্য, তরঙ্গের নিজের জন্য, ওয়েভের জন্য, পার্টিকেলের জন্য না কিন্তু, তরঙ্গের নিজের জন্য এটা। আচ্ছা, তো এখন আবার খেয়াল করো যে এখানে যে ল্যামডাটা আছে, এই ল্যামডা সমান আবার কি বলা যায়, ল্যামডা সমান কি বলা যায়, ভিটি বলা যায় বলা যায় ল্যামডা সমান ভিটি। কারণ ওই যে তুমি তো পড়ে আসছো যে ভি করা হচ্ছে এফ ল্যামডা। তো ল্যামডা মানে কত, ভি ডিভাইডেড হচ্ছে এফ, 1/f মানে কত, টি। তাই ভিটি মানে ভি ইন্টু ক্যাপিটাল টি আর কি, ল্যামডা ইকুয়াল ভি ইন্টু ক্যাপিটাল টি। তো এখানে আমরা লিখলাম যে 2π এক্সটা এখানে থাকলো, এই ল্যামডার জায়গায় কি লিখলাম যে ভি ক্যাপিটাল টি। তাহলে দেখো তো এখানে এক্স বাই ভি যেটা, সেটাই কি আসলে ছোট টিটা না, এক্স বাই ভি। তো এটাকে কিন্তু চাইলে আমরা এইভাবে লিখতে পারি যে আমার ফেজ ডিফারেন্স ইকুয়াল উপরে থাকলে হচ্ছে 2π, উপরে থাকলে হচ্ছে 2π, আর নিচে থাকলে হচ্ছে ক্যাপিটাল টি টাইম পিরিয়ড, আর এক্স বাই ভি এটার জায়গায় চলে আসছে ছোট টিটা। তো এই ফর্মুলা দিয়ে কিন্তু ম্যাথ আসতে পারে, এগুলো একটু কেয়ারফুল থাকবে। করাই দিব ম্যাথ, প্যারা নাই, পরে সব টাইপের ম্যাথই করাই দিব এখানে। তো এটা কিন্তু একটা ফর্মুলা যে 2π/t ইন্টু হচ্ছে ছোট টি স্মল টি। স্মল টি হচ্ছে ওই যে আমার এক্স পরিমাণ পথ পার্থক্য তরঙ্গটার ট্রাভেল করতে কি পরিমাণ টাইম লাগছে, ওটা হচ্ছে ছোট টিটা। তাহলে আমার ডেল্টার কিন্তু দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে 2π(x/λ) অথবা 2π(t) ডিভাইডেড হচ্ছে ক্যাপিটাল টি। ঠিক আছে, তো এগুলা প্যাচ লাগে না, একটু কেয়ারফুল থাকবে এগুলো। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত হইলো, আমরা হচ্ছে এরপরে আসি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ। তো অগ্রগামী তরঙ্গের জন্য কি ছিল, আমরা কিন্তু শুরুতেই বলছিলাম যে তরঙ্গের উপস্থিত যে কণাগুলো আছে এগুলার সরণের উপর ভিত্তি করে আমরা তরঙ্গকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ ওয়েভ, আর একটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। প্রোগ্রেসিভ মানে হচ্ছে অগ্রগামী তরঙ্গ, স্ট্যান্ডিং মানে হচ্ছে স্থির তরঙ্গ। এখন অগ্রগামী তরঙ্গের সংজ্ঞাটা কি, যে তরঙ্গ সময়ের সাথে সাথে কোন একটা নির্দিষ্ট দিকে অগ্রসর হয় তাকে আমরা বলি হচ্ছে অগ্রগামী তরঙ্গ। যে সময়ের সাথে সাথে নির্দিষ্ট একটা দিকে অগ্রসর হইতে পারে। এখন এই দিকটা পজিটিভ দিকে হইতে পারে, নেগেটিভ দিকে হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, যে কোনো একদিকে হইলেই হয়েছে। তো অগ্রগামী তরঙ্গের কতগুলো হচ্ছে তোমার গ্রাফ হইতে পারে, তো সবগুলা গ্রাফ দেখাই দিচ্ছি। তো এটা ধরো হচ্ছে একটা গ্রাফ, এটা কপি করলাম, এই ধরো হচ্ছে আরেকটা গ্রাফ হইতে পারে এখানে, আবার আরেকটা গ্রাফ ধরো এখানে হইতে পারে। তো ধরো শুরুর গ্রাফটা হচ্ছে আমরা এরকম চিন্তা করলাম যে সাইন ওয়েভের মতো, এইভাবে ধরো সাইন ওয়েভ আছে। 2 নাম্বার গ্রাফটা ধরো আমরা চিন্তা করলাম হচ্ছে এরকম চিন্তা করলাম যে হইলো না, কজের গ্রাফের মতো ধরো চিন্তা করলাম, এই যে এরকম কজের গ্রাফ, এরকম আর কি। আবার 3 নাম্বার গ্রাফটা আছে, 3 নাম্বার গ্রাফটা ধরো উল্টা পজিশনে চিন্তা করি, মানে হচ্ছে এরকম, এই যে ধরো এক্স অক্ষের নেগেটিভ দিকে, এটাও কিন্তু হচ্ছে আমার অগ্রগামী তরঙ্গ হবে। মানে হইলো না তৈরি, এই যে এরকম আর কি। এভাবে কিন্তু হইতে পারে অগ্রগামী তরঙ্গ, অর্থাৎ যে কোনো একদিকে যদি অগ্রসর হয়, হইতে পারে এক্স অক্ষের পজিটিভ দিকে অথবা হইতে পারে এক্স অক্ষের নেগেটিভ দিকে। যে কোনো একদিকে যদি অগ্রসর হয় তাহলে তাকে আমরা বলবো কি অগ্রগামী তরঙ্গ। আচ্ছা, তো এখন এটা ধরো হচ্ছে এক্স, আর এটা ধরো হচ্ছে ওয়াই। তাহলে এটা আমার হইতে পারে সাইন কার্ভ হইতে পারে, অথবা আমার কোসাইন কার্ভ কিন্তু হইতে পারে, যে বিস্তার পজিশন থেকে শুরু হয়েছে অগ্রগামী তরঙ্গ, এমনও কিন্তু হইতে পারে। এটা হচ্ছে ধরো এক্স, আবার এখানে ধরো হচ্ছে -x আছে, আর এখানে হচ্ছে ধরো ওয়াই। হ্যাঁ, এরকম কিন্তু হইতে পারে। সাইন সাইন কস যে কোনো টাইপের গ্রাফ কিন্তু হইতে পারে প্রোগ্রেসিভ ওয়েভের জন্য। আচ্ছা, তো এগুলাকে কিন্তু বলবো হচ্ছে আমরা প্রোগ্রেসিভ ওয়েভ। তো এই টাইপের এমসিকিউ কিন্তু প্রায় সময় আসে যে নিচের কোনটি অগ্রগামী তরঙ্গের গ্রাফ। হ্যাঁ, এরকম হচ্ছে তোমার বহুপদী আসে আর কি, যে 1 2 2 3 1 2 3 এরকম আর কি। তো এরকম টাইপের যে যতগুলো কার্ভ আছে সবগুলো কিন্তু হচ্ছে আমার অগ্রগামী তরঙ্গ হইতে পারে। আবার শুধু শুধু যে হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর অগ্রগামী তরঙ্গ হবে এমন না, আমার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কিন্তু অগ্রগামী তরঙ্গটা হইতে পারে, ওয়াই অক্ষ বরাবর কিন্তু হইতে পারে। ওয়াই অক্ষ বরাবর বলতে কেমন, আমি এক্সাম্পল দিয়ে দেখাই। লাইক হচ্ছে এরকম, যেটা কপি করলাম, এই যে এরকম, এই যে উপরের দিকে বা নিচের দিকে এরকম হইতে পারে। এইগুলো কিন্তু হচ্ছে আমার প্রোগ্রেসিভ ওয়েভ হইতে পারে। যে এটা ধরো মুইছা ওয়াই অক্ষ বানিয়ে দিলেন, এটা ধরো হচ্ছে এক্স অক্ষ বানিয়ে দিলেন, এরকম কিন্তু হইতে পারে। এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তোমার গ্রাফ কিন্তু এই টাইপের হইতে পারে। তো এগুলো সবই হচ্ছে আমার প্রোগ্রেসিভ ওয়েভ, অর্থাৎ যে কোনো একদিকে যদি অগ্রসর হয় তাহলে তাকে আমরা বলবো প্রোগ্রেসিভ ওয়েভ বা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। আচ্ছা, এরপরে আসে হচ্ছে অগ্রগামী তরঙ্গের উপস্থিত কোন কণার সরণের সমীকরণ। সরণের সমীকরণটা আমাদের একটু পড়া লাগবে এটা, তো খুব ভালো করে খেয়াল করো, মজার টপিক। আচ্ছা, এরকম ধরো আমরা একটা অগ্রগামী তরঙ্গ চিন্তা করলাম, আমরা ধরো সাইন ওয়েভটা চিন্তা করলাম, সাইন ওয়েভটা যেহেতু বোঝা সবচেয়ে ইজি, ধরো সাইন ওয়েভের কথাই বললাম এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমার এখানে ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে আমার এখানে এক্স এক্সিস, এটা ধরো হচ্ছে ও বিন্দু। আর এখানে ধরো যে কোনো একটা পজিশন আমরা কোন একটা চিন্তা করলাম, এখানে আছে, এটা হচ্ছে বি। এই যে এখন কিন্তু আমরা কণার সরণ নিয়ে কিন্তু কথা বলবো, কণার সরণের ইকুয়েশন বের করবো। ওকে, আচ্ছা, তো ধরো বি পজিশনে একটা কণা আছে। তো এখানে যদি একটা কণা থাকে আমরা প্রথমে বলে ফেলি
এখান থেকে এতটুকু দূরত্বকে আমরা কি বলি, তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে এতটুকু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এখান থেকে বি পজিশনের যে দূরত্ব তাকে ধরো আমরা বলা হচ্ছে পথ পার্থক্য বা এক্স বললাম এখানে। আচ্ছা, এটারে বলা হচ্ছে এক্স, আর এটারে বলা হচ্ছে আমরা এখানে ল্যামডা বললাম। ওকে। তো এখন এই অগ্রগামী তরঙ্গ হোক আর যে কোনো তরঙ্গের মধ্যে এই কণাগুলো কি হয়, নিজের অবস্থানে থেকে, মানে এটা যেহেতু অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে কণাটা কি করবে, আপ ডাউন করতে থাকবে, উপরে নিচে করতে থাকবে, আপ ডাউন করতে থাকবে। এবং তার যে এই আপ ডাউনটা যে হয়, সেটা কিন্তু আমরা অষ্টম অধ্যায়ে পড়ে আসছি। এই যে কণার যে আপ ডাউন হয় সেগুলো আসলে কি সিম্পল হারমোনিক মোশন হয়। তার মানে বি বিন্দুতে যে কণাটা আছে, এই বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে যে কণাটা আমার আছে, তরঙ্গের উপস্থিত যে কণাটা আছে, এই কণাটা কি আমার সিম্পল হারমোনিক মোশনে কিন্তু আপ ডাউন করতেছে, সিম্পল হারমোনিক মোশনে আপ ডাউন করতেছে। তো এই কণাটা যদি সিম্পল হারমোনিক মোশনে আপ ডাউন করতে থাকে, তাহলে এই কণাটার জন্য সরণের ইকুয়েশনটা তাহলে কি হবে, আমরা কিন্তু পর্যাবৃত্ত গতি অধ্যায় পড়ে আসছি, এ সাইন ওমেগা টি, ওমেগা টি প্লাস মাইনাস ডেল্টা। তো তো পর্যাবৃত্ত গতিতে আমরা কি করছি, প্লাস ডেল্টা টি, বাট মাইনাস ডেল্টা দিয়ে কিন্তু করিনি। তো মাইনাস ডেল্টা আমরা কিন্তু দিতে পারি, বাট মাইনাস ডেল্টা দিয়ে বোঝাবে কি, ওই যে এই জিনিসটা, যে ধরো এই যে উপরের দিক থেকে যদি তার ইনিশিয়াল পজিশনটা যদি হয় তাহলে প্লাস ডেল্টা হবে, আর নিচের দিকে যদি হয় মাইনাস ডেল্টা হবে। তো যে কোনো কিছু হতে পারে, প্লাস ডেল্টা অথবা মাইনাস, এই জন্য আমরা দুইটাই দেখাই দিই। তাহলে এই যে বিতে যে কণাটা আছে সেটা সিম্পল হারমোনিক মোশনে কিন্তু স্পন্দিত হইতেছে, উপরে নিচে উপরে নিচে। তাহলে এটার জন্য আমার সরণের ইকুয়েশনটা কি হবে, পর্যাবৃত্ত গতিতে পড়ে আসছে, এজন্য আমি আর প্রমাণটা দেখাচ্ছি না। y ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস হচ্ছে ডেল্টা। তো এখন আমরা হচ্ছে প্লাস ডেল্টাটা গুলা কখন ইউজ করবো, প্লাস ডেল্টা যদি হচ্ছে এটা তোমার অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে হচ্ছে প্লাস ডেল্টা বসাবো, আর মাইনাস ডেল্টা কখন, যদি ক্লকওয়াইজ হয়, ক্লকওয়াইজ যদি হয়, এই আর কি কথা। আচ্ছা, এবার আসি এই সমীকরণটা হচ্ছে আরেকটু সুন্দর করা লাগবে। সেটা হচ্ছে এরকম, যে ধরো এখানে আমি ওয়াই রাখলাম, রেখে আমার এখানে এ থাকলো, সাইন থাকলো। আচ্ছা, এখন ওমেগা মানে কি, আবার টু পাই এফ আমরা বলতে পারি, যে টু পাই এফ থাকলো আর টিটা থাকলো, প্লাস মাইনাস হচ্ছে ডেল্টা থাকলো। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস খেয়াল করে, এই ইকুয়েশনটা কিন্তু আমরা পর্যাবৃত্ত গতি অধ্যায় কিন্তু পাইছিলাম, যেটা আসলে কি মিন করতো, যে টাইমের রেসপেক্টে সরণের সমীকরণ, যে সময়ের সাথে সাথে হচ্ছে কিভাবে সরণটা তার পরিবর্তন হইতেছে সেটা। হ্যাঁ, সেটা। তো এখন আমরা যখন অগ্রগামী তরঙ্গের কথা যখন বলতেছি, তখন আমরা চাচ্ছি হচ্ছে যে সময় তো, সময়ের সাপেক্ষে তো আমরা সরণের ইকুয়েশন বের করতেছি, সাথে আমরা পথ পার্থক্যের সাপেক্ষে যাতে সরণের ইকুয়েশনটা আসে, মানে হচ্ছে এখন আমরা এইরকম একটা জিনিস ডিরাইভ করতে চেষ্টা করতেছি, মানে ওয়াই ইকুয়াল এখানে সামথিং তো কিছু থাকবে, ধরো এখানে তো কিছু একটা চলক তো থাকবে, বাট আমরা পর্যাবৃত্ত গতির জন্য কি কাজ করছিলাম, যে এখানে হচ্ছে টি থাকবে, সময়ের সাপেক্ষে হচ্ছে আমরা সরণটা বের করবো। বাট এখন অগ্রগামী তরঙ্গের জন্য আমরা চাইতেছি যে সময় তো আছেই, পাশাপাশি যাতে এক্স তো যাতে চলে আসে, মানে পথ পথ পার্থক্য এবং সময় দুইটার সাপেক্ষে হচ্ছে আমি সরণের ইকুয়েশনটা ডিরাইভ করতে চাইতেছি। এই হচ্ছে আমার টার্গেটটা অগ্রগামী তরঙ্গের জন্য। অগ্রগামী তরঙ্গের জন্য আমার টার্গেটটা কি, যে সময়ের সাপেক্ষে এবং পথ পার্থক্যের সাপেক্ষে। কারণ দেখো, এই পয়েন্টটা যদি এখানে থাকে তাহলে অবশ্যই তার এই যে ওয়াই এক্সিস থেকে সে একটা নির্দিষ্ট পরিমাণ টাইমে আছে, তাই টি আছে একটা চলক, যে ধরো এখানে টি আছে একটা চলক। তো টি যদি থাকে, তো টি এর রেসপেক্টে কি আমার একটা এক্স তো কিন্তু এক্সিস্ট করতেছে, যে সময় যত তার সাপেক্ষে হচ্ছে আমার একটা পথ পার্থক্য এক্সিস্ট করবে, পথ পার্থক্য একটা এক্সিস্ট করবে। তো আমরা চাইতেছি হচ্ছে এমন একটা সরণের ইকুয়েশন, এই কোণাটা এমন একটা সরণের ইকুয়েশন ডিরাইভ করতে, যেটার মধ্যে চলক হিসেবে এক্স ও থাকবে, পাশাপাশি টিও কিন্তু থাকবে। বাট এখানে যেটা আছে, এখানে কিন্তু কোনো এক্স নাই, এখানে আছে শুধুমাত্র টি আছে। তাহলে আমার টার্গেট কি, এমন একটা সমীকরণ ডিরাইভ করা যেখানে হচ্ছে এক্স ও থাকবে চলক হিসেবে, টিও থাকবে চলক হিসেবে। ওই জিনিসটাই করতেছি আর কি আমি। আচ্ছা, এরপর আগে তাহলে আমি হচ্ছে ওমেগা কি লিখলাম, টু পাই এফ হিসেবে রাখলাম। আচ্ছা, এফ মানে কি, আবার ভি বাই ল্যামডা। তাহলে আবার লিখো যে ওয়াই ইকুয়াল এ সাইন টু পাই থাকলো এখানে, এফ মানে কি ভি বাই ল্যামডা, তাহলে ভি থাকলো এখানে আর ল্যামডা থাকলো নিচে। ভি মানে কি, তরঙ্গের বেগ, যে তরঙ্গ কত বেগে সামনের দিকে আগে যাচ্ছে, এই যে তরঙ্গের বেগ, তরঙ্গ কত বেগে সামনের দিকে আগে যাচ্ছে। আমরা কিন্তু এখনো পার্টিকেলের যে ভ্যালোসিটি সেটাই নিয়ে কিন্তু এখনো কথাবার্তা বলি নাই, আমরা কিন্তু এখনো তরঙ্গের ভ্যালোসিটিতেই আছি। আচ্ছা, এরপরে লাইনে আসি, এরপরে লাইনে আসি। টি দেখো এরপর, ভাইয়া কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, টি তো বাদ বাদ চলে গেল, তাহলে টি এখানে দিয়ে দিই, এই যে ভিটি পাইলাম। আচ্ছা আচ্ছা, এরপরে লাইনে আসি। তো এরপরে আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে একটা টু পাই বাই ল্যামডাকে হচ্ছে কমন নিব, এখানে এ থাকলো আর হচ্ছে এখানে সাইনটা থাকলো। এবার ভিতর থেকে আমরা একটা টু পাই বাই ল্যামডাকে একটু কমন নিতে চাই, তো টু পাই বাই ল্যামডাকে যদি কমন নেই তাহলে এখানে কত করে থাকবে, যে ভিটি বাই আহ আচ্ছা, শুধু ভিটি তো করে থাকে, শুধু তো ভিটি থাকে। টু পাই বাই ল্যামডা কমন নিলে ভিটি থাকে, প্লাস মাইনাস। তো এখান থেকে এই যে ডেল্টা থেকে আমি যদি টু পাই বাই ল্যামডা কমন নিতে চাই, তাহলে কত দেওয়া লাগবে, এখানে ল্যামডা বাই টু পাই ব্যালেন্স করার জন্য ল্যামডা বাই টু পাই ইন্টু ডেল্টা, এই জিনিসটা কিন্তু দেওয়া লাগবে এই জায়গায়। আচ্ছা, তো এখন খেয়াল করতে হয় যে পথ পার্থক্য আর দশা পার্থক্যের সমীকরণটা কি ছিল, এক্স ইকুয়াল টু পাই বাই ল্যামডা
ইন্টু আচ্ছা উল্টা লিখলাম মনে হয়। তোমার দশা পার্থক্য ইকুয়াল ছিল, দশা পার্থক্য ডেল্টা ইকুয়াল ছিল 2π x/λ, তাই তো? এটাই তো ছিল। তাহলে এবার খেয়াল করো তো, এখান থেকে আমি বলতে পারি কিনা যে এক্স ইকুয়াল ডেল্টা ইন্টু হচ্ছে ল্যামডা ডিভাইড হচ্ছে 2π, এটা কিন্তু আমি বলতে পারি। তো আমার কিন্তু এখানে কিন্তু সেম জিনিসটা কিন্তু আসছে, যে ডেল্টা ল্যামডা ডিভাইড হচ্ছে 2π। তাহলে এই জিনিসটার জায়গায় আমি কত বসাতে পারি? আমি কিন্তু এক্স বা পথ পার্থক্যকে বসাইতে পারি। তাহলে আমার ইকুয়েশন দাঁড়িয়ে গেছে কি, যে ওয়াই ইকুয়াল এ সাইন 2π/λ, 2π/λ ভিটি প্লাস মাইনাস এক্স, এটাই তো দাঁড়িয়ে গেছে। তো এটা কিন্তু হচ্ছে আমার অগ্রগামী তরঙ্গের সমীকরণটা, যেটার মধ্যে দেখো তোমার চলক হিসেবে টি আছে, সাথে চলক হিসেবে কিন্তু পথ পার্থক্য আছে। তো আমার টার্গেট কিন্তু এটাই ছিল, যে শুরুতে আমার যে সমীকরণটা ছিল সেটা কিন্তু শুধুমাত্র সময় সাপেক্ষে ছিল, বাট আমাদের টার্গেট কি ছিল, যে সময়ও চলক হিসেবে থাকবে, সাথে পথ পার্থক্যটাও চলক হিসেবে থাকবে, এরকম একটা সরণের ইকুয়েশন ডিরাইভ করা এই পার্টিকেলটার জন্য। তাহলে আমরা কিন্তু সরণের ইকুয়েশন কিন্তু ডিরাইভ করে গেছি। তো এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সরণের ইকুয়েশনটা আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে কখন আমি প্লাস ইউজ করবো, কখন আমি মাইনাস ইউজ করবো, এটা হচ্ছে এবার কোশ্চেন, কখন প্লাস ইউজ করবো, কখন মাইনাস ইউজ করবো। তো এখন দেখো আমি ম্যাথমেটিক্স এর একটা কনসেপ্ট দেখাই, যে ধরো ওয়াই ইকুয়াল এক্স, ধরো রেখাটা হচ্ছে এখানে আছে। তাহলে এবার বলো তো, যে ওয়াই ইকুয়াল x-2, এই রেখাটা কই থাকবে? ওয়াই ইকুয়াল x-2, এটা কি তোমার ডান দিকে সরে আসবে না? এই যে এখানে 2,0 বিন্দুতে এটা সরে আসবে। আবার যদি বলি যে ওয়াই ইকুয়াল x+2, এই রেখাটা কই থাকবে? বাম দিকে চলে যাবে, যে -2,0 বিন্দুতে। তার মানে দেখো তো, এই যে আমি এক্স এর সাথে +2 যোগ করতেছি, মানে কি আমার গ্রাফটা হচ্ছে বাম দিকে সরে যাচ্ছে। আবার এক্স থেকে আমি মাইনাস মানে এক্স এক্স থেকে আমি 2 বিয়োগ করতেছি, তার মানে কি গ্রাফটা হচ্ছে আমার ডান দিকে চলে যাচ্ছে, তাই তো? তো এই সিমিলার কনসেপ্টের সাথে তুমি এটাকে কনসিডার করো। আমি মাইনাস এক্স কখন ইউজ করব? যদি আমার তরঙ্গটা যদি ডান ডান দিকে যদি অগ্রসর হয়, তরঙ্গ যদি ডান দিকে অগ্রসর হয়, তাহলে আমি এখানে মাইনাস এক্স ইউজ করবো। আর তরঙ্গ যদি বাম দিকে অগ্রসর হয়, তাহলে আমি এখানে প্লাস এক্স ইউজ করবো। অনেকটা হচ্ছে এটার মতো, রেখাটা যদি যদি আমার ডান দিকে যদি মুভ করে, তাহলে এখানে -2 হবে। আর রেখা যদি আমার বাম দিকে মুভ করে, তাহলে এখানে +2 হবে। ঠিক আছে? কনসেপ্ট আশা করি বোঝা গেছে। তো এখন লিখে দিই, এটা মুছে দিচ্ছি, এটার কাজ নয়, এগুলো ম্যাথমেটিক্সে জানো। আচ্ছা, এখন লিখে দিই যে কখন আমি প্লাস এক্স ইউজ করবো, কখন মাইনাস এক্স ইউজ করবো। তাহলে আমার অগ্রগামী তরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ, পি ওয়েভ, এটা যদি আমার ডান দিকে যদি অগ্রসর হয়, যদি ডান দিকে অগ্রসর হয়, তাহলে আমার ইকুয়েশন কি হবে, যে ওয়াই ইকুয়াল এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, মাইনাস এক্স যদি ডান দিকে অগ্রসর হয়, ভিটি মাইনাস এক্স। প্রোগ্রেসিভ ওয়েভটা যদি বাম দিকে যদি অগ্রসর হয়, বাম দিকে, তাহলে আমার ইকুয়েশনে এখানে চলে আসবে প্লাস এ সাইন 2π/λ, 2π/λ ভিটি প্লাস এক্স, এটা। তো এখন কোশ্চেনে কিন্তু অনেক সময় মেনশন করা থাকে না, যে তোমার যে তরঙ্গটা হচ্ছে ডান দিকে যাইতেছে না বাম দিকে যাইতেছে। তো এরকম যদি মেনশন করা না থাকে, আমি বাই ডিফল্ট আমি হচ্ছে এটাই ধরে নিব, এই যে স্টার দিয়ে দিলাম। স্টার দিয়ে দিলাম মানে হচ্ছে কোশ্চেনে যদি মেনশন করা না থাকে, সেক্ষেত্রে আমি সবসময় বাই ডিফল্ট আমি ধরে নিব যে তরঙ্গটা ডান দিকে অগ্রসর হইতেছে। তো ডান দিকের জন্য আমি এই জায়গায় বসাবো হচ্ছে মাইনাস এক্স। তো দেখো এতটুকু বুঝছো কিনা একটু জানাও। জি ভাইয়া বুঝছি। তাহলে ভাইয়া পজিটিভ এক্স অক্ষে দিয়ে গেলে মাইনাস বসাবো। হ্যাঁ, যদি ডান দিকে যায়, হ্যাঁ ডান দিকে যদি যায় তাহলে হচ্ছে মাইনাস, আর বাম দিকে যদি যায় তাহলে হচ্ছে প্লাস এক্স। প্লাস। এই জি হচ্ছে। ভাইয়া বুঝছি। আচ্ছা, এখানে ম্যাথ আছে, ম্যাথের আগে হচ্ছে আমরা আরেকটু থিওরি কভার করে আসি। আচ্ছা, ম্যাথ গুলো তাহলে নেক্সট ক্লাসে স্টার্ট করি, আজকে হচ্ছে আরেকটু থিওরি কভার করে দিই। এই হচ্ছে ধরো আমরা কয়েকটা ফিগার এখানে ড্র করাই, এরকম 3টা ফিগার ড্র করাইলাম। তো প্রথমটার মধ্যে খেয়াল করো, যে ধরো আমার গ্রাফটা যদি এইরকম যদি হয়, এরকম একটা গ্রাফ আঁকাইলাম, আবার ধরো এইরকম আরেকটা গ্রাফ আঁকাইলাম, আবার হচ্ছে লাইক এরকম একটা গ্রাফ আঁকাইলাম। আচ্ছা, তো প্রথম গ্রাফটার জন্য এটা ধরো হ্যাঁ, প্রথম গ্রাফটার জন্য এগুলো কি এক একটা কিন্তু অগ্রগামী তরঙ্গ, কারণ কন্টিনিউসলি কিন্তু সামনের দিকে যাইতেছে, যে কোনো একদিকে যদি অগ্রসর হয়, তাহলে তাকে বোঝাচ্ছি আমরা অগ্রগামী তরঙ্গ। এখানে এই অগ্রগামী তরঙ্গ এক্স অক্ষের উপর থাকতে পারে অথবা ওয়াই অক্ষের উপর থাকতে পারে। তো এখন এই প্রথম যেই গ্রাফটা আছে, সেটার জন্য আমার ইকুয়েশনটা তাহলে কেমন আসবে, যে ওয়াই ইকুয়াল এ সাইন 2π/λ, 2π/λ ভিটি প্লাস এক্স নাকি মাইনাস এক্স? অবশ্যই কিন্তু মাইনাস এক্স হবে এখানে, কারণ সে ডান দিকে অগ্রসর হইতেছে। আচ্ছা, 2 নাম্বার যে ফিগারটা আছে সেটার জন্য ইকুয়েশনটা কেমন হবে? দেখো 1 নাম্বার পজিশনে সে কিন্তু মূল বিন্দু থেকে শুরু হয়েছে, এর জন্য কিন্তু সাইন হয়েছে। 2 নাম্বার পজিশনে সে কিন্তু বিস্তার পজিশন থেকে শুরু হয়েছে, তাহলে কি হবে? কজ হবে কিন্তু। তাহলে এখানে চলে আসবে হচ্ছে এ কজ চলে আসবে, কজ 2π/λ, 2π/λ ঠিক সিমিলার আগের কনসেপ্ট ভিটি মাইনাস এক্স, ডান দিকে অগ্রসর হলে ভিটি মাইনাস এক্স। আচ্ছা, 3 নাম্বার ফিগারটার জন্য আসি।
3 নম্বর ফিগারে খেয়াল করো, সে কিন্তু মূল বিন্দু থেকে কিন্তু যাত্রা শুরু করছে, তার মানে গ্রাফ হবে সাইনের। তাহলে ওয়াই ইকুয়াল এ সাইন, আচ্ছা এখানে তো ওয়াই না, সরি উল্টা লিখে ফেলছি। কারণ দেখো, যতক্ষণ হচ্ছে আমার গ্রাফটা যখন এক্স অক্ষের উপর দিয়ে যাইতেছিল তখন ওয়াই ইকুয়াল সামথিং চলক হিসেবে এক্স থাকতো। বাট এবার গ্রাফটা যখন ওয়াই অক্ষের উপর দিয়ে যাবে, গ্রাফটা যখন ওয়াই অক্ষের উপর দিয়ে যাবে, তখন আমার ইকুয়েশন কিন্তু হবে এক্স ইকুয়াল এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস ওয়াই, ভিটি মাইনাস ওয়াই। এবার কিন্তু গ্রাফ হবে হচ্ছে এইটা, মানে ইকুয়েশন হবে এটা আর কি। ওয়াই চলে যাবে এখানে, এক্স চলে আসবে এখানে। আশা করি কারণটা বুঝতে পারছি। কারণ প্রথম দুইটা গ্রাফের মধ্যে আমার যে তরঙ্গটা আছে সেটা কিন্তু এক্স অক্ষের উপর অবস্থান করতেছে, তার কারণে এক্সটাকে চলক হিসেবে রাখছি, পথ পার্থক্যটাকে চলক হিসেবে রাখছি। আর ওয়াইটা ছিল হচ্ছে আমার সরণটা। আর এটার জন্য তাহলে কি হবে, সরণটা হবে হচ্ছে এক্স, আর পথ পার্থক্য হবে কি ওয়াই হবে। আচ্ছা এখন ধরো আমার গ্রাফ আরেকটা ড্র করি, তাহলে আর একটু বুঝতে যাবে। ধরো এই যে এখানে একটা গ্রাফ ড্র করো। তো ধরো এই গ্রাফটা হচ্ছে এবার এইভাবে যাইতেছে, এইভাবে ধরো যাইতেছে। এটার জন্য আমার ইকুয়েশনটা কেমন হবে, এই যে এই গ্রাফের জন্য ইকুয়েশন এক্স ইকুয়াল কজ, বিস্তার পজিশন থেকে শুরু হয়েছে কজ, বাট নেগেটিভ বিস্তার না, তাহলে শুরু হবে কি মাইনাস দিয়ে শুরু হবে। সরি এক্স না তো, ওয়াই দিয়ে শুরু হবে, ওয়াই দিয়ে। তাহলে হচ্ছে ওয়াই ইকুয়াল মাইনাস এ, কজ থাকবে এখানে, ভিটি যেহেতু ডান দিকে অগ্রসর হয়ে যাচ্ছে মাইনাস এক্স। যদি এটা ধরো এরকম যদি হইতো, হ্যাঁ ওইটা, মানে যদি এটা এইভাবে যদি অগ্রসর হইতো, এইভাবে যদি অগ্রসর হইতো, সেক্ষেত্রে কিন্তু আসতো কি মাইনাস এ কজ ভিটি প্লাস এক্স হইতো, যদি সে বাম দিকে অগ্রসর হইতো, এরকম আর কি কথাবার্তা। তো দেখো এতটুকু পর্যন্ত কথাবার্তা গুলো গুলা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। তাই এদিকে 2 পাই বাই ল্যামডা হবে না? আচ্ছা আচ্ছা, সরি সরি, 2 পাই বাই ল্যামডা তো চলে গেল। হ্যাঁ হ্যাঁ, এখানে 2 পাই বাই ল্যামডাটা তো অবশ্যই থাকবে, 2 পাই বাই ল্যামডা এখানে থাকবে। আচ্ছা, তো আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, তো এখন দেখো এই যে ভিটি, যেটা যেই ভিটা নিয়ে এতক্ষণ আমরা কথা বলতেছি, এই যে এখানের যে ভি, আবার এইখানের যে ভি, এইখানের যে ভি, এখানের যে ভি, এগুলো সবই কি, সবই হচ্ছে তোমার তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ। এখন যদি আমাকে কোশ্চেনে বলে যে তুমি তরঙ্গের বেগ না, তুমি বের করবা হচ্ছে পার্টিকেলের বেগ, কণার বেগ বের করবা, তাহলে কি কাজ করবা, এই যে ওয়াই যেটা পাইছি সেটা সেটা কি পাইছি, ওয়াইটা, ওয়াইটা কিন্তু পাইছি হচ্ছে কণার সরণ, কণার সরণের সমীকরণ পাইছি। তো কণার সরণের সমীকরণকে আমি টাইমের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবো, কণার বেগ পাবো। তো এই যে এই ভিটা যেটা, হ্যাঁ এখানে যে ভি, এটা কিন্তু তরঙ্গের বেগ, আবারও বলতেছি খুব কেয়ারফুল, এখানে যে ভি সেটা হচ্ছে তরঙ্গের বেগ। এখন আমাকে যদি বের করতে বলে যে কণার বেগ বের করো, কণার বেগ, পার্টিকেল ভ্যালোসিটি, পার্টিকেল ভ্যালোসিটি, কণার বেগ যদি বের করতে বলি, সেক্ষেত্রে কি কাজ করব, সরণটাকে হচ্ছে আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিব, এই হচ্ছে। তাহলে পার্টিকেল ভ্যালোসিটি যদি বের করতে বলে, তাহলে আমি ডিওয়াই বাই ডিটি করবো। আর তরঙ্গের বেগ মানে কি, ওই যে ভি কলে এক ল্যামডা, ওইখানে যে ভি সেটা হচ্ছে তরঙ্গের বেগ। আর কণার বেগ যদি বের করতে বলে, তাহলে ডিওয়াই বাই ডিটি। আবার পার্টিকেলের এক্সিলারেশন যদি বের করতে বলে, পার্টিকেলের যদি এক্সিলারেশন বের করতে বলে, সেক্ষেত্রে কি হবে, ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি, যেখানে এই ভিটা কি, এই ভিটা কিন্তু কণার বেগ, এটা কিন্তু আবার তরঙ্গের বেগ না, কণার বেগ। কণার বেগকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি কণার ত্বরণ পাই যাবো। বা এটা চাইলে আমি এভাবে লিখতে পারি যে ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডি টি স্কোয়ার, এই হচ্ছে তার ত্বরণ। তো এগুলোর বিস্তারিত ব্যাখ্যা সহ ম্যাথ আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে হচ্ছে থিওরি এতটুকু পর্যন্তই রাখি। আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে এতটুকু না পর্যন্তই ভাই, রাখি, আর ম্যাথ গুলা তাহলে নেক্সট ক্লাসে করে দিব। আচ্ছা ভাইয়া, এই তাহলে যে আজকে এতটুকু পর্যন্তই রেখে এখানে আচ্ছা দিচ্ছি। ভাইয়া, হচ্ছে টু পাই বাই ল্যামডা, টু পাই বাই ল্যামডার ভিটি মাইনাস লেস এক্স, এইটা দেন তো পুরো একটা 1 মিনিট অ্যাঙ্গেলের ভিতরে পড়তেছে না? আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ ওই যে সাইনের ভিতরে, কিন্তু 2 পাই বাই ল্যামডাটা কিন্তু সাইনের ভিতরেই আছে, 2 পাই বাই ল্যামডা কিন্তু সাইনের ভিতরেই ইনক্লুডেড, পুরোটা জিনিস। আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আজকে থাকুক এ পর্যন্ত।